আচ্ছা, প্রথমে আমাকে কনফার্ম করে দাও যে অডিওটা ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। ইয়েস স্যার, ক্লিয়ার আছে। থ্যাংক ইউ। এখনো অনেকে জয়েন করতে চাইছে, আমি চেষ্টা করছি অ্যাজ মেনি অ্যাজ পসিবল করে জয়েন করে দিই, বাট স্টিল যদি কেউ বেঁচে যায় আমাকে একটু ইনফর্ম করো, ঠিক আছে? ফাইন। তো লাস্ট ক্লাস আমরা মাল্টি লেভেল পেজ টেবিল দেখেছিলাম আর ভার্চুয়াল মেমোরিটা দেখেছিলাম। আজকের ক্লাস থেকে আমরা দেখবো হচ্ছে একটা নতুন টপিক। সেই টপিকটা আমি একটু পরে ইন্ট্রোডিউস করব, কিন্তু তার আগে একটা ছোট্ট মতন ইন্ট্রোডাকশন মতন দিতে চাই। ইন্ট্রোডাকশন না, কাইন্ড অফ সামারি যা আজ পর্যন্ত পড়েছি, তারপরে আমরা সেই টপিকটাকে শুরু করব। ঠিক আছে, কেননা সেই সামারির এন্ডে টপিকের নামটা আসবে। ওকে ফাইন। তো আমরা এতদিন যা পড়লাম তাতে আমরা যে আম, জিনিসগুলো দেখছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটা প্রসেসকে বা একটা প্রসেসের পিসিবি কে মেন মেমোরির মধ্যে ফিটিং করতে পারি। এবারে আমি একটা ছোট্ট মতন ডায়াগ্রাম করি। পিসিবি অর প্রসেস ইন মেন মেমোরি। ঠিক আছে, এবারে এই মেন মেমোরিতে যখন আমরা প্রসেসটাকে রাখছিলাম, আমরা কি প্রবলেম ফেস করলাম, কেউ বলতে পারবে? ইনিশিয়ালি আমরা কি প্রবলেম ফেস করছিলাম? দেখো, তোমরা যদি নিজের না বলো, আমি কিন্তু এক একজনকে ডাইরেক্টলি জিজ্ঞেস করবো আর তারা কিন্তু আলটিমেটলি মার্কড হয়ে থাকবে। সুতরাং আমি কিন্তু বারবার বলছি, ক্লাসের মধ্যে রেসপন্ড করো। অনেকে করে অনেকে করে না, এই জন্য তাও আমি বারবার করে বলছি কথাটা। তো পিসিবি বা প্রসেসকে যখন আমরা মেন মেমোরির মধ্যে রাখছিলাম তখন আমরা কি ধরনের প্রবলেম ফেস করছিলাম? হোয়াট আর দ্য ইস্যুস ওয়ার দেয়ার, ইস্যুস অর প্রবলেমস, যখন আমরা এই প্রসেসকে পিসি মেন মেমোরির মধ্যে রাখছিলাম? বলো। আমার প্রশ্নটা কি বোঝা গেছে? আমি যে প্রশ্নটা করলাম এটা কি বুঝতে পারছো তোমার কথাটা? কি কি জিজ্ঞেস করলাম আমি? হ্যালো? কারোর থেকে কোনো রেসপন্স আসছে না কিন্তু। আমি কিন্তু বারবার বলছি রেসপন্স করো তোমরা। না জানলে সেটাও বলো যে হ্যাঁ জানি না। ফ্র্যাগমেন্টেশন, ওকে ফাইন। ফ্র্যাগমেন্টেশন, সেটা দু ধরনের ছিল, একটা ছিল আমাদের ইন্টারনাল আর একটা ছিল আমাদের এক্সটার্নাল। ফাইন। এবারে এই ফ্র্যাগমেন্টেশনটাকে, ভেরি গুড তুহিন। এবারে ফ্র্যাগমেন্টেশনের যে প্রবলেমটা ছিল ইন্টারনাল আর এক্সটার্নাল, এটাকে রিজলভ করার জন্য আমরা কি ধরনের অ্যাপ্রোচ ফলো করলাম? একটা করেছিলাম হচ্ছে কি আমরা ফিক্সড পার্টিশনিং, আর একটা হচ্ছে ডাইনামিক পার্টিশনিং করলাম। এবারে যখন আমরা ফিক্সড পার্টিশনিং করলাম আর যখন ডাইনামিক করলাম, তো ফিক্সড পার্টিশনিং আমাদের কি প্রবলেম আসলো? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের প্রবলেমটা বেশি করে অ্যারাইজ করলো, যেখানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা অল্প ছিল। আর যখন আমি ইভেন বলতে পারো এখানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ছিলই না, কারণ আমরা যখন ফ্র্যাগমেন্ট মানে যখন আমরা পার্টিশনিংটা করলাম তখন সেই অনুযায়ী করেছিলাম যাতে আমার কোনো ধরনের প্রসেস আসলে যেন ফিট ইন হতে পারে। আর ডাইনামিকে কি প্রবলেম ছিল? ডাইনামিকে জেনারেলি প্রবলেম ছিল আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন অ্যাজ ইফ কম ছিল, বাট আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা হিউজ পরিমাণে ছিল। এবারে এই দুটোকে আবার
রিজলভ করার জন্য এই যে প্রবলেমগুলো আমরা দেখলাম সেটাকে রিজলভ করার জন্য আমরা কি করলাম, আমরা কম্প্যাকশন ইন্ট্রোডিউস করলাম। তারপরে আমরা কি করলাম, ওভারলে ইউজ করলাম। ঠিক আছে, এই দুটো অ্যাপ্রোচকে ফলো করলাম। ইভেনচুয়ালি আমরা এখান থেকে মুভ করে কোথায় আসলাম, আমরা পেজিং কনসেপ্টে এন্টার করলাম। এই পেজিং কনসেপ্ট যখন আমরা এন্টার করলাম তখন আমরা কি করলাম, আমরা একটা ফিক্সড পার্টিশনিং কাইন্ড অফ সলিউশন বের করলাম, বাট তার সাথে সাথে আমরা মেন মেমোরি আর প্রসেস দুটোকেই ইকুয়াল পার্টসে ডিভাইড করলাম। ঠিক আছে, ইকুয়াল পার্টসে আমরা ডিভাইড করলাম, যেখানটায় আমরা এতক্ষণ ধরে এই পুরো সেকশনটাতে আমরা প্রসেসের কোনো ডিভিশন করছিলাম না, প্রসেস ডিভিশনকে আমরা দেখছিলাম না, প্রসেস ডিভিশন ওয়াজ নট দেয়ার। ঠিক আছে, বাট মেন মেমোরি ওয়াজ ডিভাইডেড ইন ভেরিয়াস সেগমেন্টস, আইদার ইন ফিক্সড অর ইন ডাইনামিক ফ্যাশন। এবারে যখন আমরা প্রসেসকে মেমোরির সাথে মেমোরিকেও ডিভাইড করছি আর প্রসেসকেও ডিভাইড করছি, অ্যান্ড বোথ শুড বি ইন ইকুয়াল সাইজ, সেভাবে যখন আমরা করলাম তখন আমরা কি দেখলাম, এখানে আমাদের একটা নতুন প্রবলেম আসলো। মানে কি, আমরা এখন পেজিং কনসেপ্টে আমরা চলে আসলাম, পেজিং কনসেপ্টে চলে আসলাম, তখন ওখানে আমাদের একটা নতুন প্রবলেম হলো। সেই প্রবলেমটা তাই পরে আসবো। তো সেখানে আমরা কি করলাম, যে আমরা স্যার অনেকে পেজিং, জয়েন হতে চাইছে। থ্যাংক ইউ, ওকে ফাইন। এবার এখন পেজিং এ আসলাম, তখন পেজিং আমরা কি দেখলাম, যে আমাদেরকে একটা পেজ টেবিল মেনটেন করতে হচ্ছে। এই পেজ টেবিলটা কেন মেনটেন করতে হচ্ছে, কেননা আমাদের একটা প্রসেসকে যখন আমরা ডিভাইড করছি, এটা প্রসেসকে আমরা যখন ডিভাইড করছি ইন্টু মেনি পেজেস, ডিভাইডিং দ্য প্রসেস ইন্টু মেনি পেজেস, তখন দে আর অ্যালোকেটেড মেমোরি, মেমোরি allocation of memory was non-contiguous. ঠিক আছে, তখন আমাদের মেমোরি অ্যালোকেশনটা নন কন্টিনিউয়াস ছিল, যেখানটা আমাদের এখানে আমরা কিন্তু কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন করছিলাম। এবার কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন আর নন কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশনের মধ্যে তফাৎটা কি, যে আমরা সিকোয়েন্সিয়ালি এখানটা আমরা সিকোয়েন্সিয়ালি আমরা প্রসেসের পেজগুলোকে অ্যাক্সেস করতে পারছিলাম, প্রসেস পেজেস ওয়্যার অ্যাক্সেসড সিকোয়েন্সিয়ালি, বাট এখানটা আমি সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করতে পারছি না, এন্ড ফর দ্যাট রিজন উই নিড পেজ টেবিল। ঠিক আছে, এন্ড ফর দ্যাট রিজন উই নিড পেজ টেবিল। এবার যখন আমরা পেজ টেবিলটাকে ধরলাম, তখন আমরা দেখলাম যে একটা প্রসেসকে আমরা ছোট ছোট পার্টে ডিভাইড করছি, ফাইন, বাট উইথ দ্যাট উই নিড টু ম্যানেজ অ্যান এক্সট্রা ওভারহেড অফ পেজ টেবিল সাইজ। পেজ টেবিল যেটা আমাদের ইন্ট্রোডিউস হলো, সেই পেজ টেবিলটা আবার একটা এক্সট্রা অ্যামাউন্ট অফ মেমোরি ক্যাপচার করছে, which is getting into another headache. তো আমাদেরকে দেখলাম যে আমরা প্রসেস যা আমাদের ছিল সেই প্রসেসটাকে আমাদেরকে ডিভাইড করতে, সেটাকে ট্র্যাক করতে আমাদের আরো এক্সট্রা অ্যামাউন্ট অফ মেমোরি লাগছে। এই প্রবলেমটা আরো ওয়ার্স কখন হলো, যখন আমরা মাল্টি লেভেল পেজ টেবিল ইমপ্লিমেন্টেশন করতে হলো, তখন আমাদেরকে আরো বেশি অ্যামাউন্টে সাইজ ক্যাপচার করতে হচ্ছিল, যার জন্য আমাদের আদার দেন প্রসেস আমাদের পেজ টেবিল অনেকটা বেশি অ্যামাউন্ট অফ মেমোরি অকুপাই করছিল। তো এই পর্যন্ত আসার পর আমরা
দেখলাম যে আমরা ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা দেখলাম যে আমরা পুরোপুরি ভাবে আমাদের পুরো প্রসেসটাকে একবারে মেন মেমোরিতে লোড করব না, বাট স্টিল তার জন্য আমাদেরকে আমরা যদি ভার্চুয়াল মেমোরিও যদি আমরা ইন্ট্রোডিউস করি, স্টিল উই নিড টু হ্যাভ আ প্রসেস, পেজ টেবিল। এবারে পেজ টেবিলটা যখন আমি নিচ্ছি, সেই পেজ টেবিলটা সাইজ এখানটায় আর এখানটায় সেমই থাকছে, কারণ নাম্বার অফ এন্ট্রিজ ইন এ পেজ টেবিল ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ পেজেস ক্রিয়েটেড উইদিন দ্য প্রসেস। সুতরাং আমি পুরো প্রসেসটাকে লোড করি কিংবা না লোড করি, আমাকে পুরো পেজ টেবিল যতগুলো এন্ট্রি আমার, সরি, যতগুলো পেজেস আমার প্রসেসের মধ্যে আছে, ততগুলো এন্ট্রি আমাকে পেজ টেবিলও ক্রিয়েট করতে হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের পেজ টেবিলের সাইজটা রিডিউস হলো না। সুতরাং অ্যামাউন্ট অফ প্রসেসটা যেটা লোড করবো সেটা রিডিউস হলো, বাট পেজ টেবিলের সাইজটা রিডিউস হলো না। এই ক্ষেত্রে প্রবলেমটা কোথায় আসছে, যে আমাদেরকে নতুন প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে, এক্সকিউজ মি, একটু একটু ধরো, হ্যাঁ, একটা ছোট্ট প্রবলেম সলভ করে আসছি। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তো এবারে আমাদের এটা হলো প্রবলেম যে আমরা ভার্চুয়াল মেমোরিতে কনসেপ্টটা অ্যাপ্লাই করেও আমরা প্রসেসের সাইজ, প্রসেসের অ্যামাউন্ট যেটা আমরা মেন মেমোরির মধ্যে লোড করছিলাম সেটাকে আমরা রিডিউস করেছি, বাট যে ওভারহেড, এক্সট্রা ওভারহেড যেটা আমরা বলছিলাম পেজ টেবিল সাইজ, সেটাকে আমরা রিডিউস করতে পারি। তো এবারে আমাদেরকে ভাবতে হবে যে এরকম একটা বেটার সিচুয়েশন যেটাতে আমরা এই জিনিসটাকে রিডিউস করব না, কিন্তু এই যে এই পুরো প্রসেসের মধ্যে যে টাইম রিকোয়ার্ড হচ্ছে টু অ্যাক্সেস আ পেজ or a word within a page to be reduced। ঠিক আছে, তো আমরা এতক্ষণ যা দেখলাম যে আমরা আইদার পেজ সাইজকে, পেজ টেবিল সাইজকে, প্রসেসের অ্যামাউন্টটাকে রিডিউস করছি, বা আমরা পেজ টেবিলকে ইন্ট্রোডিউস করছি, হোয়াট এভার ইট ইজ, আমাদের টাইম রিকোয়ার্ড টু অ্যাক্সেস এ পেজ অর আ ওয়ার্ড উইদিন দ্য পেজ আমরা সেটাকে রিডিউস করতে পারছি না। তো এবার সেটাকে রিডিউস করার জন্য আমাদেরকে কিছু স্টেপস নিতে হবে। তো সেখান পর্যন্ত আসার আগে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা যে এই পুরো পার্টটা করলাম, ঠিক আছে, এই পুরো পার্টের মধ্যে আমরা দুটো জিনিস দেখলাম, যে একটা হচ্ছে আমাদের স্পেস রিলেটেড ইস্যু, অ্যানাদার ইজ টাইম রিলেটেড ইস্যু। মানে আমাদের স্পেস কমপ্লেক্সিটি আর টাইম কমপ্লেক্সিটি। আমাদের প্রসেসের সাইজ যদি খুব ছোট হয়, পেজের সাইজ যদি খুব ছোট হয়, ঠিক আছে, তাহলে পেজ টেবিলের সাইজটা বেশি হবে, তাই তো? আমি কি ভুল বলছি কিনা ঠিক বলছি জানাবে। আর যদি আমাদের ঠিক সেভাবে পেজের সাইজ যদি বেশি হয়, তাহলে পেজ টেবিলের সাইজটা ছোট হবে। ঠিক আছে ব্যাপারটা এই পর্যন্ত? Yes, sir. ওকে, ফাইন। এবারে যদি আমার পেজ সাইজটা ছোট হয়, পেজ টেবিলের সাইজটা বড় হচ্ছে, আলটিমেটলি আমি কিন্তু আরো বেশি সাইজ অকুপাই করছি, মানে আমার স্পেস কমপ্লেক্সিটি সেই ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। আর যদি আমি প্রসেসের সাইজটা বাড়িয়ে দিই, তাহলে আমার পেজ টেবিলের সাইজটা কমে যাচ্ছে, তাতে কিছুটা হলেও স্পেস কমপ্লেক্সিটির আমার এফেক্টেড হচ্ছে, বাট তার সাথে একটা প্রবলেম অ্যাসোসিয়েটেড আছে।
বাড়িতে অনেক কটা কুকুর, তো একটু সমস্যা হচ্ছিল। যাক, তো হ্যাঁ, এবার বলো আমাকে, যদি আমি পেজ সাইজটাকে বেশি করে দিই আর তাতে আমার পেজ টেবিল সাইজ যদি রিডিউস হয়, তাহলে আমি নতুন কি প্রবলেম আমি ফেস করতে পারি, আমাকে সেটা বলো। যদি পেজ সাইজ বেড়ে যায় আর পেজ টেবিল সাইজ কমে যায়, তাহলে কি প্রবলেম ফেস করবো? পেজের মধ্যে একটা ওয়ার্ডকে খোঁজার টাইমটা বেড়ে যাবে। গুড। টাইম টু ফাইন্ড আ ওয়ার্ড উইল ইনক্রিজ। আর কি হতে পারে? আর কি হতে পারে? সেই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা বেড়ে যাবে। ভেরি গুড। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা বেড়ে যাবে। ভেরি গুড। আলটিমেটলি যার জন্য আমি কথা বলেছিলাম, কিছুটা হলেও আমাদের স্পেস কমপ্লেক্সিটি এফেক্টেড হবে, কিন্তু অতটা আমাদের স্পেস কমপ্লেক্সিটির উপরে কোনো ফারাক পড়বে না। যার জন্য আমরা এই মেথড, এই জিনিসটাকে করার সময় আমরা একটা জিনিস ভাবতে পারি, সেটা হচ্ছে why not to keep the whole page table in the CPU itself or the registers of CPU। তো যদি আমি সিপিইউ রেজিস্টারের মধ্যে যদি আমি রেখে দিই, তাহলে কি সমস্যাটা হবে? এই পুরো পেজ টেবিলটাকে আমি সিপিইউ রেজিস্টারের মধ্যে রেখে দিই, স্যার ধরবে সাপোজ না তো। আমার ওটাই বলতে চাইছি, সেটার জন্য আমি ধরলাম যে আমার কাছে রেজিস্টার সাইজটা একটু বেশি আছে, ঠিক আছে? তাহলে আমি আহ কি করতে পারি, সেটা কি সেটা যদি সেটা করিয়ে দিই, যে রেজিস্টার সাইজটা বাড়িয়ে দিলাম, পেজ টেবিলটাকে আমি প্লেস করে দিলাম, তাহলে কি কিছুটা প্রবলেম সলভ হবে? আর যদি হয়, তাহলে নতুন ধরনের কি প্রবলেম আবার অ্যারাইজ করতে পারে? স্যার মাল্টি প্রসেসিং এফেক্ট হবে না এতে? ভেরি গুড। মাল্টি প্রসেসিং এফেক্ট হবে, তার থেকে বড় কথা একটা কনটেক্সট সুইচিং বেড়ে যাবে। মানে কি, আমার সিপিইউ বাউন্ড টাইমটা আননেসেসারিলি কনটেক্সট সুইচিং, মানে কি আমার রেজিস্টার সাইজ তো লিমিটেড, আর তুমি একটা পেজ টেবিলকে ইন্ট্রোডিউস করছো একটা ওয়ার্ড নেওয়ার জন্য, আবার পরের মুহূর্তে তুমি অন্য একটা প্রসেসকে এক্সিকিউট করবে, তার ওয়ার্ড পাওয়ার জন্য তোমাকে আবার ওই পেজ টেবিলটা সরিয়ে নতুন পেজ টেবিলটাকে রাখতে হবে। সো কনটেক্সট সুইচিং, এখানে আমি লিখে দিচ্ছি কনটেক্সট সুইচিং উইল ইনক্রিজ। তারপরে মাল্টি প্রসেসিং উইল বি এফেক্টেড। আর মোস্ট ইম্পর্টেন্টলি পকেটে ভারী পড়বে, কস্ট উইল বি ভেরি হাই। আমাদের জেব পুরো খালি হয়ে যাবে, একটা সিপিইউ কিনতে আমাদের 1 লাখ টাকা লেগে যাবে, ঠিক আছে? তো সুতরাং যদি আমরা যদি সেটা করতে চাই, যে তখন আমার কন্টেক্সট সুইচ রিডিউস করতে গেলে আমাকে রেজিস্টার সাইজটাকে হিউজ করতে হবে। আলটিমেটলি সিপিইউর মধ্যে সিপিইউ তৈরি করতে, চিপ তৈরি করতে হিউজ অ্যামাউন্ট অফ কস্ট আমাদের লেগে যাবে। তো দিস ইজ দ্য প্রবলেম which we are going to face if we place page table within the CPU registers। ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা সব মানে একদম স্টার্টিং করলাম কি, কোথা থেকে, পিসিবি কে মেন মেমোরিতে রাখার থেকে নিয়ে পিসিবি কে পেজে ব্রেক করা, পেজ টেবিল ক্রিয়েট করা, ভার্চুয়াল মেমোরিতে আসা, ফ্র্যাগমেন্টেশন, এভরিথিং দেখে নিলাম। মাল্টি লেভেল মাল্টি লেভেল পেজ টেবিল দেখলাম, সবকিছু দেখলাম, করে আমরা অনেক কটা সলিউশন আর প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করতে পারলাম। তাহলে এখানটা আমি যদি কনক্লুড করতে চাই এই পুরো টপিকটাকে, তাহলে আমি কি লিখবো, যে এই পুরো ডিসকাশনে মেন মুদ্রাটা কি দাঁড়ালো, আমাদের কি করা উচিত বা কি করতে, কি করাটা, নেক্সট লেভেল, নেক্সট স্টেপে আমাদের কি করাটা উচিত? যদি আমি তোমাদের জিজ্ঞেস করি জিনিসটা, যে আমার নেক্সট স্টেপে আমাদের কি করা উচিত, তাতে আমাদের এই বিভিন্ন ধরনের দুটোই প্রবলেম, একটা হচ্ছে কি টাইম, আর একটা হচ্ছে স্পেস। সাপোজ আমি এটাকে বেশি প্রায়োরিটি দিলাম, এটাকে লো প্রায়োরিটি দিলাম, ঠিক আছে? তাহলে আমার কি করা উচিত? সেখানটা আমরা
কি করব, আমরা নতুন একটা হার্ডওয়্যার ইন্ট্রোডিউস করব। কেউ বলতে পারবে এই নতুন হার্ডওয়্যারটা কি হতে পারে? টিএলবি। ক্যাশ, ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরির মধ্যে যে আমরা একটা ডেটা স্ট্রাকচার মেনটেন করব, দ্যাট ইজ নোন অ্যাজ টিএলবি। ক্যাশের মধ্যে এরকম একটা ডেটা স্ট্রাকচার মেনটেন করবো যেটাকে আমরা বলবো কি টিএলবি। টিএলবিটা কোনো হার্ডওয়্যার নয়, ওটা একটা ডেটা স্ট্রাকচার কাইন্ড অফ। ঠিক আছে? তো ক্যাশ মেমোরির মধ্যে আমরা টিএলবি বলে একটা ডেটা স্ট্রাকচার মেনটেন করবো, সেটার মধ্যে আমাদের এই প্রসেস রিলেটেড ভেরিয়াস ডেটা গুলো প্রেজেন্ট থাকবে, যেগুলো থ্রু আমরা খুব ফাস্ট আর খুবই ইমিডিয়েট ওয়েতে আমি যেন আমাদের ওয়ার্ড গুলো পেয়ে যেতে পারি, সেটা আমাদের চেষ্টা হবে। কেন কেন ক্যাশ ইজ চিপার দ্যান register memory and costlier than main memory. At the same time, it is we can have much more memory than register and quite less memory than main memory. তো সেই জন্য আমরা একটা মাঝখানে একটা কাইন্ড অফ হার্ডওয়্যার ইন্ট্রোডিউস করছি which is ক্যাশ মেমোরি। আর ইভেন তোমরা দেখবে আজকাল যে সিপিইউ গুলো আসছে, চিপ গুলো আসছে, ওর মধ্যে দেখবে মাল্টিপল লেভেল অফ ক্যাশ মেমোরি থাকে। জেনারেলি 3টে লেভেল থাকে, যার মধ্যে একদম লেভেল 1 ক্যাশ, যেটা হচ্ছে একদম সিপিইউ কাছাকাছি, যেটা বলতে পারো যে খুব ফাস্টেস্ট লেভেল, ওটা ওটা সাইজ খুবই কম থাকে। আর লেভেল 3 ক্যাশ, যেটা আমার একটু স্লোয়েস্ট থাকে, ওটা হচ্ছে একটু বেশি বড় সাইজ। মানে ধরো কেউ যদি বলে আমি সিপিইউ বিক্রি করছি, যেটার মধ্যে ক্যাশ হবে 8 MB, তাহলে অবভিয়াসলি 512 কেবি হবে হচ্ছে কি আমাদের লেভেল 1 ক্যাশটা, আর বাদ বাকি লেভেল 2 আর লেভেল 3 তে ডিস্ট্রিবিউট করা থাকবে, সে যতই দামি সিপিইউ হোক না কেন। ঠিক আছে? অবভিয়াসলি আমাদের লেভেল 1 ক্যাশটা সবসময় স্মলেস্ট অ্যামাউন্ট হবে। ঠিক আছে? তো এখানে আমরা আসলাম যে আমাদের নতুন টপিকটাকে আমি এখানে ইন্ট্রোডিউস করলাম। এবারে আমার কথা হচ্ছে এই নতুন টপিকটা আমরা আজ শুরু করব, দেখি যতদূর শেষ করতে পারি, কেননা এই স্যার একটা টপিকটা। কথা বলবো। হ্যাঁ বলো। স্যার টিএলবি তো একটা বাফার, এটা ডেটা স্ট্রাকচার কি করে হবে? বাফার না, এটা ক্যাশের মধ্যে মেনটেন হচ্ছে। যখন আমরা দেখব, ঠিক আছে, টিএলবি এক্স্যাক্টলি দেখবো কিভাবে এখন আমরা ডেটাগুলো প্লেস করছি। ঠিক আছে? ট্যাগ মেনটেন করছি, মানে অ্যাকচুয়ালি ক্যাশ যেটা আমরা করছি, ক্যাশ মেমোরিটা, এটা যে আমাদের টিএলবিটা ইন্ট্রোডিউস করানো হচ্ছে, মানে কনসেপ্টটা টিএলবি, কিন্তু ক্যাশ মেমোরির মধ্যে ওই শুধু টিএলবিটাকেই মেনটেন করার জন্য আমরা হার্ডওয়্যারটা ইন্ট্রোডিউস করেছি। মানে আমি চাইলে একটা প্রসেস পেজ টেবিল আমি মানে ওখানে রাখতে ক্যাশেরই পারবো, একটা পার্টকে আমরা টিএলবি হিসেবে ইউজ করছি। বা বলতে পারো ক্যাশ মেমোরিকে যেভাবে ইউজ করছে সেই কনসেপ্টটাকে বলা হচ্ছে টিএলবি। আচ্ছা। ঠিক আছে? মানে আমি আমার যে ক্যাশের মেমোরি স্ট্রাকচারটা হবে ওখানে, যেরকম আমি বলবো ট্যাগ ব্যাগ অনেক কিছু আছে, সেগুলো এভাবেই স্ট্রাকচার করা যে আমার টিএলবিটাই মেনটেন করা যাবে, টিএলবি ডেটা স্ট্রাকচারটাই মেনটেন করা যাবে, অন্য কোনো ধরনের ডেটা স্ট্রাকচার ওখানে প্লেস করতে পারবো না। আমি চাইলে একটা পিসিবি রাখবো বা একটা পেজ টেবিল রাখবো, দ্যাট ইজ নট পসিবল। সুতরাং সেই জন্য আমি এটাকে বলছি একটা ডেটা স্ট্রাকচার টাইপ বা একটা কনসেপ্ট বলতে পারো। আর ক্যাশটা হচ্ছে আমাদের মেন হার্ডওয়্যার, যেখানটা এই জিনিসটাকে রাখা হবে। সুতরাং আমরা অনেক সময় দেখবে অনেক গেট কোশ্চেন গুলোতে আইদার টিএলবি নাহলে ক্যাশ, দুটো ওয়ার্ডকে ইন্টারচেঞ্জ করে দেওয়া থাকে। আমি কয়েকটা গেট কোশ্চেন সলভ করব, তখন সেটা বুঝতে পারবে। ঠিক আছে? যাক, এটা হলো আমাদের। আচ্ছা, আর কারোর কোনো ডাউট আছে? আমি তো এতক্ষণ শুধু বকেই যাচ্ছি, কারোর কোনো ডাউট আছে বা কিছু বলার থাকলে বলতে পারো। ওকে ফাইন, তাহলে কারোর কিছু বলার নেই, আমি আমার ফার্দার কথাগুলো বলি। আচ্ছা, এবারে আমরা যখন টিএলবিটা ইন্ট্রোডিউস করেছি, টিএলবিটা ইন্ট্রোডিউস করার পিছনে যে মেন অবজেক্টিভটা, আর তারপরে যে আমাদের অ্যাডভান্টেজেস পার্টটা হবে, সেটাকে আমি আলাদা করে একটুখানি বলে দিই। তো এখানটায় আমাদের সাপোজ একটা সিপিইউ আছে, ঠিক আছে, আর টিএলবি নেই এখন আপাতত, আমাদের কাছে আছে কি পেজ টেবিলটা আছে, আর এখানটা হচ্ছে আমাদের কি মেন মেমোরিটা। ঠিক আছে? এবারে আমাদের যখনই কোনো একটা পার্টিকুলার প্রসেসের কোনো একটা পার্টিকুলার পেজের মধ্যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড আমাদের রিকোয়ার্ড হবে, তখন সিপিইউ কি করছে, একটা
কি অ্যাড্রেস জেনারেট করে, ফিজিক্যাল না লজিক্যাল? লজিক্যাল। গুড, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো। আর তারপরে সেই লজিক্যাল অ্যাড্রেসটা যখন জেনারেট হচ্ছে তখন আমি পেজ টেবিল থেকে সেই রেসপেক্টিভ ফ্রেম নাম্বারটা নিয়ে আমি একটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছি। সেই ফিজিক্যাল অ্যাড্রেসে গিয়ে আমি পার্টিকুলার ওয়ার্ডটাকে আমি অ্যাক্সেস করছি। ঠিক আছে, এবারে আমি একটা জিনিস অ্যাজিউম করছি যে টাইম রিকোয়ার্ড টু অ্যাক্সেস আ ফ্রেম নাম্বার or let us say a data which is a frame number only is m, and the amount of time required to access the word from the main memory is also m, and both these are same m, মানে এরকম নয় যে এটা m1 এটা m2 তা নয়, বা এটা ক্যাপিটাল এম এটা স্মল এম তা নয়, দুটোই সেম। মানে আমার এখানে যদি 1 সেকেন্ড লাগে এখানেও আমার 1 সেকেন্ড লাগবে, এখানে যদি 10 ন্যানো সেকেন্ড লাগে তাহলে এখানেও 10 ন্যানো সেকেন্ড লাগবে। কেন? why both these aims are same? তো পেজ টেবিলটা তো মেন মেমোরিতেই থাকে সেই জন্য। ভেরি গুড, ভেরি গুড, কেননা আমাদের পেজ টেবিলটা মেন মেমোরির মধ্যেই থাকে। সুতরাং আমি যখন পেজ টেবিলটা অ্যাক্সেস করছি আমি আলটিমেটলি মেন মেমোরিকে অ্যাক্সেস করছি, আর তারপর সেখান থেকে ফ্রেম নাম্বার পাওয়ার পর আমি সেই আবার মেন মেমোরিতেই ফিরে যাচ্ছি। ভেরি গুড। তো এটা হলো কি আমাদের রিজন ফর, মানে এটা অনেকে ডাউট থাকে এই জন্য জিনিসটা আমি ক্লিয়ার করে নিলাম। যাক, তো এবার আমরা কি করছি, নতুন একটা মাঝখানে ইন্ট্রোডিউস করছি, একটা ক্যাশ বা টিএলবি কে ইন্ট্রোডিউস করছি। ঠিক আছে, এবারে এটার টাইম সাপোজ আমি টি ধরলাম, বা এখানে আমি এটাকে ক্যাপিটাল ডি ধরছি কেননা পরে টি করতে গেলে সমস্যা হয়। বা এটাকে আমি অন্য একটা ওয়ার্ডই ধরে নিই, এটা সাপোজ আমি বি ধরলাম। ঠিক আছে, এবারে এই যে আমি এখন পুরো ডায়াগ্রামটা বানিয়েছি, এই ডায়াগ্রাম থেকে আমরা একটা ইকুয়েশন কাইন্ড অফ ফর্ম করব। সেই ইকুয়েশনটাকে ইউজ করে গেটের অনেক কটা কোয়েশন সলভ হবে। আর তারপরে আমি এই ক্লাসে যদি পসিবল, আজকের ক্লাসে ভালো কথা, আদারওয়াইজ আমি নেক্সট ক্লাসে এই ইকুয়েশন যেটা জেনারেট করব সেটা দিয়ে আমি একটা অ্যানালাইসিস দেখাবো। ঠিক আছে, আর সেই অ্যানালাইসিসটা খুব সুন্দরভাবে একটা জিনিস থাকবে, সেটা আমি পরে যখন বলবো তখন বুঝতে পারবো। যাই হোক, তো এবার জিনিসটা হলো যে, 1 সেকেন্ড দাঁড়াও। এবারে আমি ধরলাম সাপোজ আমার কাছে একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হলো। এবার সেই লজিক্যাল অ্যাড্রেসটা প্রথমে টিএলবি তে গিয়ে সার্চ, টিএলবি স্ট্রাকচারটা আমি পরে বলবো, এখন আমি বলছি না, আমি আগে একটা ওভারভিউ তৈরি করতে চাইছি। টিএলবিটা আমি পরে ইন্ট্রোডিউস করবো ভালো করে। ঠিক আছে, সাপোজ আমি একটা পার্টিকুলার ওয়ার্ড আমি মেন মেমোরিতে খুঁজতে চাইছি। এবার যেহেতু এই টিএলবিটা মেন মেমোরির মধ্যে নেই, সুতরাং এটার থেকে একটা ডেটা অ্যাক্সেস করতে যে টাইমটা, দ্যাট উইল বি ডিফারেন্ট ফ্রম দিস টু। ঠিক আছে, এবারে আমরা যখন এই পার্টিকুলার টিএলবিটাকে অ্যাক্সেস করছি তখন সেখানে আমাদের এই অ্যামাউন্ট অফ টাইমটা লাগছে। এবারে এখানটা আমি একটা জিনিস এখনো ইন্ট্রোডিউস করিনি, মেবি আরো 2-3টে ক্লাস পর ইন্ট্রোডিউস করবো, দ্যাট ইজ পেজ ফল্ট। ঠিক আছে, পেজ ফল্ট, ওটা আমি এখনো ইন্ট্রোডিউস করিনি, কিন্তু ওটার কিছুটা কনসেপ্ট এখানে লাগবে। তো জিনিসটা বোঝার চেষ্টা করি এরকম ধরনের যে আমি একটা পার্টিকুলার ওয়ার্ড মেন মেমোরির মধ্যে খুঁজছি, সেই মেন মেমোরির মধ্যে কোথায় বা কোন ফ্রেমের মধ্যে আছে সেটা আমার পেজ টেবিলের মধ্যে মেনশন আছে। এবারে সেই পেজ টেবিলের মধ্যে যখন মেনশন রয়েছে তখন সেই পেজ টেবিলের মধ্যে যে কোন পার্টিকুলার এরিয়াতে মেনশন সেটা আমার টিএলবি তে মেনশন রয়েছে। এবার যদি এরকম হয় যে সেটা আমার টিএলবি তে এক্সিস্ট করছে না, তখন আমাকে পেজ টেবিলে খুঁজতে যেতে হবে। আর দেখা গেলো সেখানে আমার এক্সিস্ট করছে না, তখন আমাকে মেন মেমোরির মধ্যেই ওটা খুঁজতে হবে। এই সবের মধ্যে একটা জিনিস আছে, সেটা আমি এখন না, সেটা পুরো এই জিনিসটাকে বোঝানোর পর আমি লাস্টে ইন্ট্রোডিউস করবো। এবারে আমি যখন এই পার্টিকুলার পেজ টেবিল থেকে
কন্টেন্টটা পেলাম না তখন আমি এখানে গেলাম। তার মানে কি, এখানে যখন আমি পেলাম না, দিস থিং ইজ নোন অ্যাজ মিস। আর যদি বাই চান্স আমি এখানে পেয়ে যাই, দিস পার্টিকুলার থিং ইজ নোন অ্যাজ হিট। ঠিক আছে, তো এইভাবে বলা হয় আইদার টিএলবি মিস, টিএলবি হিট, পেজ টেবিল হিট, পেজ টেবিল মিস, মেন মেমোরি মিস, মেন মেমোরি হিট, এরকম করে আমরা বিভিন্ন টার্মস গুলোকে বলবো। ঠিক আছে, এবারে সাপোজ আমার কাছে ফার্স্ট এবারে এই যে আমার মিস হলো বা এই যে হিট হলো, এই পার্টিকুলার হিট বা মিসটাকে আমরা একটা প্রবাবিলিস্টিক ফিগার ধরে নেবো, প্রবাবিলিস্টিক ফিগার ধরবো। ঠিক আছে, বা একটা ভ্যালু ধরবো উইচ ইজ স্মল পি। তো আমাদের হিট হলো কি মিস হলো সেটা আমরা এই পার্টিকুলার প্রবাবিলিস্টিক ভ্যালু দিয়ে বুঝতে পারবো। ঠিক আছে, যখন আমরা কোশ্চেন দেখবো তখন বুঝতে পারবো যে আইদার আমরা মিস অর হিট রেট, এই পিটা যেটা আছে, দিস রিপ্রেজেন্টস আইদার মিস রেট অর হিট রেট। ঠিক আছে, এটাকে আইদার আমরা মিস রেট বলবো, নাহলে পরে আমরা এটাকে হিট রেট বলবো। এবারে এই মিস রেট আর হিট রেট উপর ডিপেন্ড করছে যে আমাদের কতটা টাইম লাগবে টু অ্যাক্সেস আ পার্টিকুলার মেন মেমোরি। আর এই জিনিসটা ডিপেন্ড করছে কার উপরে, যে আমাদের ওয়ার্ডটা কোন লেভেলে প্রেজেন্ট আছে, আইদার আমার টিএলবি তে প্রেজেন্ট আছে, না মেন না পেজ টেবিলে মেন অ্যাভেলেবেল আছে, না এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই যে কথাটা বললাম যে কোন লেভেলে আমার ওয়ার্ডটা অ্যাভেলেবেল রয়েছে, তাতে কিন্তু একবারের জন্য এটার জন্য কনসেপচুয়াল এরার না আসে মাথার মধ্যে, যে আমার ওয়ার্ডটা এখানটাও থাকে। এখানটা আমি বলতে চাইছি এটাই, যে ওয়ার্ডটা কোথায় আছে সেটার ইনফরমেশনটা এখানটা আছে না এখানটা আছে না এখানটায় আছে, এই জিনিসটা আমি বলতে চাইছি। ঠিক আছে, তো আমার ইনফরমেশন, ওয়ার্ড অ্যাভেলেবিলিটি ইনফরমেশনটা আমি এখান থেকে বুঝবো, ওয়ার্ড অ্যাভেলেবিলিটি ইনফরমেশন। ঠিক আছে, ওয়ার্ড অ্যাভেলেবিলিটি ইনফরমেশনটা আমি এখান থেকে বুঝলাম। এবারে একটা পার্টিকুলার আমি একটা ইকুয়েশন ফরম্যাট করব, সেটা হচ্ছে, সেটা বলা হয় এফেক্টিভ অ্যাক্সেস টাইম, which is equals to, suppose আমি বললাম P is the hit rate। ঠিক আছে, যদি আমি P যদি আমার হিট রেট হয়, বা এটাকে একটু পরে আমি আনছি ইকুয়েশনের মধ্যে, এটাকে একটু পরে আনছি, এটা একটু পরে আনছি। ঠিক আছে, এখানে আমার অ্যাক্সেস টাইম হলো। এবারে আমি ধরলাম যে আমার যে ওয়ার্ডটা প্রয়োজন, আলু, এবার আমি দেখলাম যে আমার পার্টিকুলার ওয়ার্ডটাকে যখন আমি খুঁজছি, তার ইনফরমেশন আমার এখানটা অ্যাভেলেবল রয়েছে, যে কোন পার্টিকুলার এরিয়াতে আমার, তার মানে আমার পেজ টেবিলের মধ্যেও আছে। এইটুক জেনে রাখো যে যদি এখানটায় পাই তাহলে পেজ টেবিলের মধ্যেও আছে। তাহলে আমি এখান থেকে এখানে চলে আসলাম। এইটা হলো আমাকে একটা টাইম, যদি আমার টিএলবি তে ইনফরমেশনটা অ্যাভেলেবেল থাকে তাহলে। আদারওয়াইজ, আদারওয়াইজ এখানে লিখছি আদারওয়াইজ, অর আমাকে প্রথমে টিএলবি তে সার্চ করতে হবে, না পেলে আমি কোথায় দেখবো, আমি পেজ টেবিলে দেখবো। যদি এখানে পেয়ে যাই তখন আমি মেন মেমোরিতে গিয়ে ওটাকে নিয়ে নেবো। সরি, এখানে একটা জিনিস ভুল বললাম, এই যে আমি টিএলবি তে খুঁজলাম, টিএলবি তে খোঁজার পর আমি ডাইরেক্ট পেজ টেবিলটাকে স্কিপ করে আমি মেন মেমোরিতে চলে গেলাম, তখন এই যে এমটা লিখেছি এটা হচ্ছে আমার মেন মেমোরির থেকে ওটাকে অ্যাক্সেস করার টাইম। আর এখানটায় যে আমি লিখেছি এটা হচ্ছে আমার টিএলবি তে না খুঁজতে পেলে আমি পেজ টেবিলে খুঁজলাম, এটা হচ্ছে পেজ টেবিলে। আর তারপরে এটা হচ্ছে আমার কি মেন মেমোরির মধ্যে, এটা আমি এখানে স্পেসিফিকলি লিখে দিই, এটা হচ্ছে মেন মেমোরির মধ্যে। ঠিক আছে,
যেহেতু দুটোই সেম এ, আমি কনফিউশনটা ক্রিয়েট যাতে না হয় এরকম করে লিখলাম। তাহলে এটা কি হচ্ছে, আমার যদি পেজ টেবিলে থাকে আমি ডাইরেক্ট মেন মেমোরি থেকে ওয়ার্ডটাকে ফেচ করে নিলাম। আদারওয়াইজ আমি পেজ টেবিলে না পেলে আমি পেজ টেবিলে সরি টিএলবি তে না পেলে পেজ টেবিলে খুঁজবো, না তখন আমি ওখান থেকে পেয়ে গেলে আমি মেন মেমোরি থেকে ওটাকে অ্যাক্সেস করবো। সো দিস ইজ দ্য হোল কনসেপ্ট বিহাইন্ড দিস থিং। এবারে এই সবের মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে কি আমাদের কত পার্সেন্টেজ চান্স আছে যে আমি এখানটা পাবো, সেটার জন্য আমরা কি করবো, ওই প্রবাবিলিস্টিক ফিগারটাকে ইন্ট্রোডিউস করবো, যে এখানে আমার পি পার্সেন্টেজ চান্স হচ্ছে এখানটা হিট করা। তো আমি এখানে এটা লিখলাম, আর 1 - p হচ্ছে চান্স আমার এখান থেকে মিস হওয়ার। তো 1 - p হচ্ছে কি এখানটা হিট করা। যদি পি হয়ে থাকে আমার হিট রেট অফ টিএলবি, sorry TLB, then 1 - p will be hit rate of main memory. ঠিক আছে, so this is the whole thing. তো এটা হলো কি আমাদের এফেক্টিভ অ্যাক্সেস টাইম। মানে আমি এই টিএলবিটা ইন্ট্রোডিউস করার পর এতদিন পর আমরা দেখলাম যে একটা পার্টিকুলার ওয়ার্ডকে অ্যাক্সেস করার জন্য সিপিইউর কতটা টাইম দরকার। সো দিস ইজ দ্য হোল অ্যামাউন্ট অফ টাইম উইচ ইজ রিকোয়ার্ড। এটা আমি নেক্সট পেজে ভালো করে লিখে দিচ্ছি। এফেক্টিভ অ্যাক্সেস টাইম which is equals to p b plus m plus 1 - p b plus m plus m, which is ঠিক আছে, এটা হলো আমাদের এফেক্টিভ অ্যাক্সেস টাইম। এই পর্যন্ত হলো। এবার আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এটা রিলেটেড গেট কোশ্চেন আর একটা অ্যানালাইসিস দুটোই দেখাবো। ঠিক আছে, তো এই পর্যন্ত যদি কারোর কোনো ডাউট থাকে বলতে পারো। এই পর্যন্ত কারোর কোনো ডাউট নেই? ওকে ফাইন। ওকে, তাহলে একবার তোমাদের অ্যাটেন্ডেন্সটা করে দাও একবার ঝকঝক করে। এক এক করে সবাই নিয়ে অ্যাটেন্ডেন্সটা বলে দাও। স্যার রোল 6। Sir, roll 3. রোল বলার পর নিজের নামটা বলবে, হ্যাঁ? স্যার রোল 6। সৌভিক কুন্ডু। ওকে Roll 3, Kaushik Manna. ওকে ফাইন, দেন Sir, And roll roll 2, 9. রোল 2 কি? প্রদীপ। Parthiv Sarkar. Sir, roll 9, Neha Prasad. ওকে, দেন নেক্সট
আমি কয়েকটা দেখিনি। জিতকে দেখলাম আছে। सर रोल नंबर 14 आदित्य। 14 सर रोल आदित्य। 16 तो उपलब्ध था। सर 12 शीतल जयसवाला। सर 18 अभिरूप। सर 20 श्रेयसी रॉय। सर 19 Okay. शुभम। Okay. सर 21 एकता शाह। Sir 13 Riven Vicious. Keep for it. Okay then. Sir, 31. 31 Zeki 24 Chaudhary. 23 सर 23 सर 24 Naam. शोमिता मुखर्जी। Next. सर 38 अविनाश कुमार चौटिया। सर Next. 37 Sir 40. তুহিন 37 না? হ্যাঁ ঠিক আছে। তারপরে सर 34 पृथ्वीवा। 24 20 কতবার 34। 34 নেক্সট ওয়াসিফ Sir এসছে মনে 40 Wasi. हाँ sir सर 40. 41 विद्युत घोष। হুম सर सर 43 42 शांत चक्रवर्ती। নেক্সট सर 43 नीतीश गुप्ता। सर 47 देवद्युति कर्मकर। নেক্সট सर 33%। নাম কি? সৌরভ। Sir सौरभ चैटर्जी लिखे 33. 61 सर शुभंकर घोष 54। Sir नीलिमेश घोष 55. নেক্সট सर 58 राकेश। 58 রাকেশ। ওকে আর सर 60 प्रिया। নেক্সট আর কে বাকি আছে? सर 61 নাম কি? মধুমিতা। मधुमंती মধুমিতা गुप्ता। মধুমন্তী। Okay. আর কেউ আছে বাকি? অ্যাটেন্ডেন্স হয়নি এখানটায়? কেউ আছে যার অ্যাটেন্ডেন্স হয়নি? দেখে নাও একবার। ওকে যদি হয়ে কি থাকে তাহলে আমি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, তোমরা লিভ করতে পারো। থ্যাংক ইউ।